ইউনূস বাধ্য করছেন একটা পুনরায় একটা ৭১-এর মতো স্থিতি। ধীরে ধীরে তারা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে ক্রমশই উত্তেজিত করছেন, কিন্তু স্বর্ণযুগ ফিরে আসছে আওয়ামী লীগের। বাংলাদেশের বর্তমান যারা চালক বা নিয়ন্ত্রক, আমার মনে হয় তারা প্রকারান্তরে এমন একটা পরিবেশ তৈরি করছেন যাতে আওয়ামী লীগ ফিরে আসে। ফলে এইটা তো একটা বাস্তব অবস্থা। এখন আমি জানি না শেষ পর্যন্ত কি করে বাংলাদেশের পরিস্থিতি যা ঘটছে। আমি ১১ তারিখ পর্যন্ত হয়তো দেখবো যে সত্যি ভোট হচ্ছে কি হচ্ছে না। ভোটের তো প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ জানেই না কেন ভোট দিচ্ছেন। কারণ হচ্ছে যে ওই যে রেফারেন্ডাম, যেটা কি সেটা আমি আমার, এবং সব থেকে বেশি শেখ হাসিনার সমালোচক রেহমান সোবহান চৌধুরী বলেছেন যে ওই ৩৮টা ধারা কি বাংলাদেশের মানুষ কি জানে। তো তিনি তা এখন ব্যালটে, আমি আমার কাছে একটা ডামি ব্যালট এসছে, আমি দেখেছি। তো এই ডামি ব্যালটের ৪টে সমস্ত ধারাগুলোকে একত্রিত করে ৪টে পয়েন্ট করা হয়েছে। সেই ৪টে পয়েন্টের মধ্যে বলা আছে বাকিগুলো আপনারা জুলাই সনদে দেখে নেবেন। আরে জুলাই সনদটাই তো ভোট ব্যালটে রাখা উচিত ছিল, জুলাই সনদটাই তো ব্যালটে নেই। ব্যালটে রাখা আছে যেটা, সেটা ইউনূস চান, তার ক্ষমতার কন্টিনিউটি। বাংলাদেশে টাইম বলে একটি পত্রিকা, তাদের ওখানে প্রায় সেনাবাহিনী হামলা করে সাংবাদিকদের তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে কেউ জানে না, কেন নিয়ে গেছে তাও জানি না। বাংলাদেশের এই পরিস্থিতিটা কিন্তু মানে প্রমাণ করে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা, এবং আইন শৃঙ্খলা রক্ষায় যে বর্তমান সরকার ব্যর্থ, সেটাতে কিন্তু ইউনূস সরকারের কোনো মাথা ব্যথা নেই। আপনি যে আমেরিকার সঙ্গে চুক্তির কথা বলছেন, তার আগে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের কোনো ম্যান্ডেট নেই, সেই সরকার তার প্রতিনিধিরা আমেরিকায় পাঠিয়েছেন, এবং ভারতের সঙ্গে যেহেতু তার চুক্তি সম্পন্ন হয়েছে, সেই কারণে প্রতিযোগিতামূলক ব্যবস্থা হিসেবে তারাও কিন্তু একটা প্রতিনিধি দল পাঠিয়েছেন আমেরিকাতে, এবং সেখানে তারাও, এই ইউনূসের কিন্তু ম্যান্ডেট নেই, কিন্তু তার সত্ত্বেও করে যাচ্ছেন। দুর্ভাগ্যজনক যে বিএনপি বা জামায়াত তারা বিষয় নিয়ে কোনো প্রশ্ন তুলছেন না। আমি একটি সংবাদপত্রে দেখেছি, সেখানে প্রশ্ন তুলেছেন একজন মাননীয় উপসম্পাদক, তার উপসম্পাদকীয় প্রবন্ধে, যে এই সরকার কেন এত এই ধরনের চুক্তি করছে, তাকে কে ম্যান্ডেট দিয়েছে? কেউ তো ম্যান্ডেট দেয়নি। তো এই প্রশ্নটা সম্পাদকীয় এই অবস্থায়, যেখানে সাংবাদিক স্বাধীনতা বলে কিছু নেই, সেখানেও এই প্রশ্ন তোলা হয়েছে। ফলে আমি তাকে অন্তত স্যালুট জানাই, তিনি অন্তত এই প্রশ্নটা তুলতে পেরেছেন বলে। আমি জানি না তার পরিণতি কি হবে ভবিষ্যতে, তাকেও সেনাবাহিনী তুলে নিয়ে যাবেন কিনা। আমেরিকার সঙ্গে নিঃসন্দেহে যে চুক্তিটা হয়েছে, কিন্তু এর বিনিময়ে ভারত কিন্তু চাইতে পারে যে তার উপমহাদেশীয় অঞ্চলে তার শান্তি স্থিরতা বজায় রাখার ক্ষেত্রে ভারত যেটা চায়, সেটা তাতে যেন আমেরিকা তাতে যেন মানে সমর্থন বা সহমর্মিত জানায়। এবং এটা কিন্তু ইউনূসের মতো চালাক লোক বুঝতে পেরেছেন। ইউনূস কিন্তু বোকা নয়, চালাক লোক। তিনি কিন্তু এই কোনো তোয়াক্কা না করে, নির্বাচন যেখানে আসন্ন সেটা তোয়াক্কা না করে তড়িঘড়ি তিনি কিন্তু প্রতিনিধি দল আমেরিকায় পাঠিয়েছেন। ফলে আমেরিকায় সেই প্রতিনিধিদের সঙ্গে কি আলোচনা হচ্ছে না হচ্ছে, সেই গোটা বিষয়টা লক্ষ্য করে দেখবেন ইউনূস এমন কিছু করে চলেছেন, যখন নির্বাচন আসন্ন সে আমেরিকা জাপানের সঙ্গে চুক্তি সম্পন্ন করছে। জাপান হলো আমেরিকার একজন সহযোগী, শরিক বলা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে। এই বিষয়গুলো খুব উল্লেখজনক এটা। এবং বিএনপি এবং জামায়াত তারা নিজেদের ক্ষমতায় আসার লক্ষ্যে এই বিষয়গুলোকে লক্ষ্যই করছেন না। এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। লক্ষ্যই করছেন না, বুঝতেই পারছেন না যে ইউনূস কি ধরনের চাল চালছেন। সেইটা তো আমার কাছে মনে হয় যে ভারতের সঙ্গে আপনি যেটা বললেন যে অন্য কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা, সেটা কিন্তু এখনই প্রকাশ্য নয়। সেটা হয়তো আগামী দিনে আর একটু বোঝা যাবে বলে মনে হয়। ভারত চাইছে অন্তত একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি ক্ষমতায় আসুক, উগ্র একটি ধর্মীয় দল যেন ক্ষমতায় না আসতে পারে। এখন কিন্তু বিএনপি এবং জামায়াতের মধ্যে ভারত এবং আওয়ামী লীগকে পাশে পাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে।
এবং আমি তারেকের যে বক্তব্য সেটাকে আমি দেখছি এইভাবে যে সে চাইছে একটা সফট একটা মেসেজ দেওয়া, যাতে আগামী ভোটে আওয়ামী লীগের লোকেরা যাতে তাদেরকে ভোট দেয়। সেই কারণে এইসব কথা বলেছে। মানে এইটা এরকম সিরিয়াস নয় যে সত্যি সত্যি হওয়ার পর জয়কে যে আসতে দেবে ভারতে, জয় বা পুতুলকে সেখানে রাজনীতি করতে দেবে, এটা বলার জন্য বলেছে। আমার মানে মনে হয় যে জয় বা পুতুলের এতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ। দ্বিতীয়ত, আমার যেটা মনে হয় যে জামায়াত একইভাবে আওয়ামী লীগের দ্বারস্থ। জামায়াত নানাভাবে ফিলার দিচ্ছে, তারা আওয়ামী লীগের লোকেদের প্রোটেকশন দেবে, ফলে তারা যেন তাদের পক্ষে থাকেন, এরকম একটা অবস্থা। কিন্তু আপনি যেটা বললেন তারেক সম্পর্কে পশ্চিমা দেশের যে রিডিং, তার যে মূল্যায়ন, সেটা কিন্তু টাইম ম্যাগাজিনের পরিষ্কার। সেটাকে না জেনে না বুঝে বিএনপি তাদের প্রশংসা হিসাবে অনেক জায়গায় প্রচার করেছে। তাতে লেখা হয়েছে রিটার্ন অফ এ প্রডিগাল সন, মানে বখাটে ছেলের প্রত্যাবর্তন বা বয়ে যাওয়া ছেলের প্রত্যাবর্তন। যদি তারাকে সম্মান হয়ে থাকে তাহলে আমি তারাকে শুভবুদ্ধি দিই, ঈশ্বর বা আল্লাহ এটাই চাইবো। সেখানে বলা হয়েছে খাম্বা তারেক, যে কথাটা এখনো কেউ, এমনকি জামায়াত বা আওয়ামী লীগও এখন পর্যন্ত বলেনি খাম্বা তারেকের কথা। খাম্বা তারেক শব্দটা আবার তুলে এনেছে স্বয়ং টাইম ম্যাগাজিন। মানে আমি নিজেও জানতাম না, এখন জানলাম, অনুসন্ধান করে জানলাম যে কেন বলা হচ্ছে খাম্বা তারেক। এর থেকে কিন্তু একটা ইঙ্গিত আছে। অনেকে বলছেন যে আচ্ছা, তারেক যদি ক্ষমতায় আসে বা বিএনপি ক্ষমতায়, তাহলে এরকম পশ্চিমা সংবাদ মাধ্যম এরকম একটা অশালীন মন্তব্য কেন করলেন। আসলে এটা ঘটনা যে পশ্চিমা শক্তি তারা কিন্তু চান জামায়াত ক্ষমতায় আসুক, তারা চান না বিএনপি ক্ষমতায় আসুক। এবং সারাকুক যখন দিল্লি এসেছিলেন, তিনি এটা বোঝাতে এসেছিলেন যে জামায়াতকে ভারতের মেনে নেওয়া উচিত। জামায়াত এখন পরিশীলিত জামায়াত, আগের মতো জামায়াত নয়। এটা হচ্ছে ইসলামিক পলিটিক্যাল পার্টি, তারা রাইটিস্ট নয়, টেরিটরিয়ালিস্ট নয়। অনেকটা যেমন যদি বলেন না যে সমস্ত এখন বাংলাদেশের সমস্ত বিড়াল সিদ্ধান্ত নিয়েছে আর মাছ খাবে না। ইদানিং বাংলাদেশে সব থেকে বেশি চর্চিত বিষয় হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের মানে কি জানেন? বিনা বিচারে যদি কারাবন্দী অবস্থায় মৃত্যু ঘটানো হয়, সেটা হচ্ছে ফ্যাসিবাদ। আজকে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত। আজকে 5ই আগস্টের পর এই ইউনূসের এই প্রথম প্রমাণ তিনি যে ফ্যাসিবাদী, তার বড় প্রমাণ। রমেশ, তাকে কেন জামিন দেওয়া হয়নি এটা বলুন তো, কি কারণে জামিন দেওয়া হয়নি? এই ধরনের একটা মানে বর্ষিয়ান প্রবীণ একজন রাজনীতি অসুস্থ, এটাই ফ্যাসিবাদ। এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত। এটা 1 নম্বর। আপনি যে প্রশ্ন করলেন, ভারতও কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। ভারত থেকে অনুরোধ করা হয়েছিল বাংলাদেশ থেকে, ভারত সরকার কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছেন না। একজন বেসরকারি ভাবে একজনকে অনুরোধ করা হয়েছিল, তিনি জানতে চেয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মত, তাকে বলা হয়েছে আপনি যাবেন না। তার কারণ হচ্ছে যে এই নির্বাচনটা যেটা প্রহসন, এই প্রহসনের নির্বাচনে গিয়ে তাকে তো বলতে হবে সেই কথাটা। পশ্চিমা দেশগুলো যে পাঠাচ্ছে না, তার কারণ, বড় কারণ হচ্ছে তারা চাইছে একটা প্রহসনের নির্বাচন হোক, সেই কারণে তারা পাঠাচ্ছে। যে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, এই গোটা ব্যাপারটা এই যে মেকি, তাদের তো মানে প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে যারা প্রমাণিত হয়ে গেছে, তারা বলছেন যে আওয়ামী লীগকে মানুষ পছন্দ করে না, তারা ঘৃণিত। সেটা নির্বাচনে প্রমাণিত হোক, নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হোক যে তিনি ঘৃণিত কি ঘৃণিত নন। ধরুন শ্রীলঙ্কায় যেরকম যে রাষ্ট্রশক্তি ক্ষমতায় ছিল, তাদেরকে সেখানকার মানুষ ভোটে পরাস্ত করে দিয়েছে, তাকে কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। নেপালেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তো বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা আরোপ করা হবে, করে বাকি নির্বাচনটা প্রহসন হবে। এটা তো অদ্ভুত বিষয় না? এইটা তো পশ্চিমা দেশগুলোর গণতন্ত্র সম্পর্কে যে কথা বলাটা, এটা যে মেকি কথা এবং এটা যে হিপোক্রেসি, এবং এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। ধরুন কোনোদিনই তারা চাননি যে বাংলাদেশ স্বাধীন উন্নয়নশীল একটা রাষ্ট্র হোক, তারা চেয়েছেন এটাকে দমিয়ে রাখতে পারে। ফলে তাদের এজেন্ট ইউনূস, তারা চেষ্টা করে এসছে, তারাই এখন ক্ষমতায় আছে, ফলে তাদের কথা অনুসারেই তারা করছেন। ফলে এই নির্বাচনটা তো গ্রহণযোগ্য নয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, ধীরে ধীরে তারা কিন্তু
বাংলাদেশের সাধারণ মানুষকে ক্রমশই উত্তেজিত করছেন। আমি দেখলাম যে প্রেস সেক্রেটারি তিনি বলছেন, তিনি কয়েকদিন ব্যাখ্যা দিলেন, যখন লাগাতার বলা হচ্ছে, এমনকি প্রথম আলো পত্রিকা লিখেছে 180 দিন ক্ষমতায় থাকবে, 180 দিন ওয়ার্কিং ডেজ, 3 মাস ছুটি, শুক্র শনি তো আপনাদের ছুটি, সেগুলোকে ধরলে অন্য ছুটি, ঈদের ছুটি ধরলে ব্যাপারটা দাঁড়ায় 3 মাস। ফলে ওটা দাঁড়ায় 180 নয়, ওটা তারপরে আরো 3 মাস, মানে আরো 90 দিন, মানে 270 দিন। 270 দিনের মধ্যে এই পরিকল্পনাটা বাস্তবায়িত করতে হবে। তো ততদিনে কি হবে? ততদিনে কি ইউনুস থাকবেন, না ইউনুস ছেড়ে দিয়ে চলে যাবেন? তাহলে কেন প্রেস সেক্রেটারি বললেন যে জাপানে মার্চ মাসে জাপান সফরে যাবেন ইউনুস? কি হিসেবে যাবেন? তিনি কে? যদি 3 দিন পর ক্ষমতায় হস্তান্তর হয়ে থাকে, তাহলে ইউনুস 3 দিন পর তো ক্ষমতায় নেই, তিনি কেন জাপানে যাবেন 3 দিন মার্চ মাসে? এবং সেটা তো বাংলাদেশের মানুষ জবাব দেবে। এখন পয়েন্ট হচ্ছে সেইটা না, যে এখন প্রেস সেক্রেটারি তো কেউ, সাংবাদিকরা, বাংলাদেশের আমাদের প্রশ্ন করার সুযোগ নেই, কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের তো প্রশ্ন করার সুযোগ আছে। তাহলে জিজ্ঞেস করুন, আপনি মার্চে ইউনুস যাবেন বলেছিলেন, আর 12ই ফেব্রুয়ারি ভোট হয়ে যাবেন, তাহলে ইউনুস তখন যাবেন কোন ক্যাপাসিটিতে? একটু ক্লারিফাই করে দিন, তাই না? আমরা তো এখান থেকে বুঝতে পারছি। দ্বিতীয় কথা হচ্ছে যে গোটা ব্যাপারটাই, গোটা ভোটটাই হচ্ছে ইউনুসকে কিভাবে রেখে দেওয়া যায়। কোনো ইউনুস চলে যাবে এমন কোনো ধারণাই নেই। যারা ভাবছেন, আমার তো ধারণা তারেক রহমান কবে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন, যদি হন, নির্বাচিত হবেন কিনা আমি চাই না। আর যদি ত্রিশঙ্কু হয়, তাহলে এটা জেনে রাখুন, জামায়াত প্রধানমন্ত্রীত্বের পদ ছাড়বে। যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, আমরা যেটা দেখেছি, ইনকিলাব মঞ্চের আদিল ইত্যাদি বিষয়ে আজকেও তারা আন্দোলনের ডাক দিয়েছিল। যে কারণেই হোক, খুব বেশি সমর্থন কিন্তু তারা পাচ্ছে এরকম একটা মনে হচ্ছে না। খুব ব্যাপক আজকেও তেমন রেসপন্স সেরকম ছিল না, এবং তারা হয়তো চোরাগপ্তা কিছু আক্রমণ চালাতে পারে, সেটা অন্য বিষয়। এবং তাদের পেছনে নেপথ্যে যারা আছে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে, যদি মনে হয় যে ইউনুস হয়তো চাইছিল না যে ইলেকশনটা হয়ে যাক, তাহলে এদের কি ব্যবহার করা, সেটা হয়নি, সে সমস্ত সফল হচ্ছে না। কিন্তু বর্তমানে যেটা অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের এবং পশ্চিমা শক্তি, তাদের অ্যাসেসমেন্ট হচ্ছে নির্বাচনটা করিয়ে বিএনপি ও জামায়াতের একটা যৌথ সরকার প্রতিষ্ঠিত করা। এবং আপনাকে আমি বলি, যেটা হচ্ছে যে কয়েকদিন আগে আমি জানি ভারতের নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার, তিনি বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের কাছে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন। প্রেজেন্টেশনের কপি আমার কাছে আছে, এবং সেই প্রেজেন্টেশনে তিনি বোঝাতে চাইছেন যে একটা মিলিজুলি সরকার আসতে চলেছে, এবং এটাই কিন্তু লক্ষ্য ইউনুসের। সেই মিলিজুলি সরকারের প্রধান হবেন ইউনুস, ভবিষ্যতে রাষ্ট্রপতি, যার ক্ষমতা বাড়বে। ফলে আপনি যেটা দেখছেন বিএনপি জামায়াতের মধ্যে যে লড়াই, প্রতিদ্বন্দ্বিতা, সেটাই কিন্তু মেকি প্রতিদ্বন্দ্বিতা। আমার কাছে মনে হয়নি যে এটা একে অপরের রক্ত দেখার লড়াই লড়ছে, তা নয়। তাদের উদ্দেশ্য একটাই, কোনো কারণে আওয়ামী লীগকে বাংলাদেশে ঢুকতে দেওয়া যাবে না। ফলে ভবিষ্যতে তারা হয়তো কোনো একদিন সিদ্দিকী সাহেব যেটা বলছেন, বিএনপি শেষ পর্যন্ত বঞ্চিত হলে তখন হয়তো কিছু করতে পারে। আপাতত যেটা পশ্চিমা ইউনুস এবং এস্টাবলিশমেন্টের লক্ষ্য, সেটার প্রমাণ আমার কাছে আছে। সেটা হচ্ছে একটা মিলিজুলি সরকার তৈরি করে দেওয়া, তাতে জামায়াত 100 থেকে 110, বিএনপি বাকিটা, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নয়, এরকম একটা। প্রধানমন্ত্রী কি হবেন সেই বিষয়টা এখনো ক্লিয়ার নয়, সেটা পরে ঠিক হবে হয়তো। আমরা সন্দেহ দেখা দিচ্ছে আর কি, যে শেষ পর্যন্ত আরেক প্রধানমন্ত্রী হবেন কি হবেন না আমি জানি না। যদি মিলিজুলি সরকারের জামায়াত কেনই বা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবে? ছেড়ে দেওয়ার উচিত নয়, ছেড়ে দেওয়া উচিত নয়। এবং তারা বলবে যে তারা 8% ভোট পেতেন, সেখান থেকে এরকম একটা জায়গায় এসছেন, তারাই আসলে আসল বিপ্লব ঘটিয়েছেন। সেই বিপ্লবের দাবিদার তারা চাইবেন প্রধানমন্ত্রীর পদ।